আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে। আমরা আজকে হাইড্রার যে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি টপিক, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে হাইড্রার প্রজনন তন্ত্র। আমরা দেখব যে একটি হাইড্রা এত ছোট একটি প্রাণী, যে হাইড্রাটি 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা, 1 মিলিমিটার চওড়া, এত ছোট্ট একটি প্রাণী, সেই প্রাণীটা কিভাবে বংশ বৃদ্ধি করে, কত প্রকারে, বিভিন্ন প্রকারে সে বংশ বৃদ্ধি করে। আমরা এখন হাইড্রার যৌন প্রজনন নিয়ে আলোচনা করব। আমরা সহজেই বুঝতে পারছি যে যৌন প্রজনন বলতে সেই প্রজনন বোঝায় যে প্রজননে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু মিলিত হয়ে এই প্রজনন সম্পন্ন করে। এখন প্রথম কি হবে? প্রথম হবে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। কেন অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি? আমরা দেখেছি যে হাইড্রা নর্মাল অবস্থায় কোনো জননাঙ্গ থাকে না। জননাঙ্গ বলতে আমরা কি বুঝি? জননাঙ্গ বলতে হাইড্রার ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়কে বুঝি। শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয়, আর ডিম্বাশয়ের ক্ষেত্রে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তাহলে শুক্রাণু তৈরি হয় এবং ডিম্বাণু তৈরি হয়, এইটার নাম হচ্ছে জননাঙ্গ। হাইড্রার নর্মাল অবস্থায় কোনো জননাঙ্গ থাকে না, শুক্রাশয় বা ডিম্বাশয় থাকে না। সুতরাং তাদের জননাঙ্গ তৈরি হতে হয় কখন? প্রজনন ঋতুতে। এবং এই জননাঙ্গ কিরকম জননাঙ্গ? এটা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ, অর্থাৎ এটি প্রজননের ঋতুতে তৈরি হবে, তৈরি হয়ে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, তারপর শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু মিলন হবে, প্রজনন হবে, আবার এইটা খসে পড়বে তার শরীর থেকে, শুক্রাশয় থাকবে না, ডিম্বাশয় থাকবে না। সুতরাং এটি একটি অস্থায়ী জননাঙ্গ, এটা সবসময় থাকে না, প্রতিকূল পরিবেশ থাকে। একটা কথা প্রথমে আমরা বলেছিলাম যখন মুকুলোদ্গম পড়েছি, অযৌন প্রজনন পড়িয়েছি, অযৌন প্রজননের মূল যে পদ্ধতি সেটাকে আমরা মুকুলোদ্গম বলেছি। মুকুলোদ্গম বলেছিলাম যখন অনুকূল পরিবেশে, অর্থাৎ যখন খালে বিলে নদী নালা যেখানে হাইড্রা বসবাস করে, সেখানে গ্রীষ্মকালে বা বর্ষাকালে প্রচুর খাদ্য পায়, খেয়ে 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 মোটা হয়ে যায়, তখন তার শরীর থেকে একটু অংশ বের করে দিতে হয় বলেই কুড়ি তৈরি করে, কুড়ি তৈরি করে 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 সে তার অংশ শরীর থেকে নতুন নতুন কুড়ির সৃষ্টি করে। কিন্তু যৌন প্রজনন হচ্ছে একেবারে উল্টো একটি পদ্ধতি, অর্থাৎ উল্টো সময়, অর্থাৎ প্রতিকূল অবস্থায়। যখন দেখা যায় যে খাল বিলে নদী নালায় পানি কমে যেতে থাকে, আস্তে 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 করে পানি একসময় শেষ হয়ে যাবে, তাহলে যখন শুকিয়ে যদি যায়, ডোবার নালা যদি শুকিয়ে যায়, তাহলে এই ডোবার মধ্যে যে হাইড্রাগুলো আছে তারা কি করবে? শুকিয়ে গেলে মারা যাবে, যেহেতু পানি ছাড়া তারা বাঁচতে পারে না, তো মারা গেলে তাদের বংশধর টিকবে না। সুতরাং প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, প্রতিকূল পরিবেশের শুরুতে তারা বুঝতে পারে যে এখন প্রতিকূল পরিবেশ শুরু হয়ে গেছে, তখন হাইড্রার যৌন প্রজনন ঘটে। এবং যৌন প্রজনন ঘটার প্রথম শর্ত হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হলে অস্থায়ী জননাঙ্গ তৈরি করতে হবে। আমরা আবার বলছি, জননাঙ্গ হাইড্রার ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়। অধিকাংশ হাইড্রা একলিঙ্গী প্রাণী। একলিঙ্গী প্রাণী অর্থাৎ মানুষ যেমন একলিঙ্গী প্রাণী, অর্থাৎ হচ্ছে যে প্রাণীর শুধু পুরুষ এবং স্ত্রীকে আলাদা করা যায়। পুরুষ প্রাণীতে শুক্রাশয় তৈরি হবে থাকবে, আর স্ত্রী প্রাণীতে ডিম্বাশয় থাকবে, তাকে আমরা একলিঙ্গী প্রাণী বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রাগুলো হচ্ছে একলিঙ্গী প্রাণী, অর্থাৎ তাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় আলাদা আলাদা প্রাণীতে তৈরি হয়। তবে কিছু সংখ্যক কিন্তু উভলিঙ্গী হাইড্রা আছে, যাদের একই দেহে শুক্রাশয় তৈরি হয়, ডিম্বাশয়ও তৈরি হয়। তবে দিস ইজ ইম্পর্টেন্ট, এই লাইনটির কথা আমি বলবো যে উভলিঙ্গী হলেও এদের স্বনিষেক ঘটে না। আমরা আর দুটি শব্দ এখানে জানবো, সেটা একটা হচ্ছে স্বনিষেক, আরটা হচ্ছে পরনিষেক। স্বনিষেক হচ্ছে যে একই প্রাণীর শুক্রাণু যদি একই প্রাণীর ডিম্বাণুকে নিষিক্ত করে, সেটাকে আমরা বলবো স্বনিষেক। আর একটি প্রাণীর শুক্রাণু যখন ওই প্রজাতির অন্য আরেকটি প্রাণীর ডিম্বাণুকে নিষিক্ত করবে, তখন সেটাকে আমরা বলবো পরনিষেক। বোঝা গেল? স্বনিষেক হচ্ছে একটি প্রাণীর শুক্রাণু সেই প্রাণী, অর্থাৎ স্বনিষেক ক্ষেত্রে উভলিঙ্গী ইজ এ মাস্ট,
তাই না? স্বনিষেক হতে হলে কি করতে হবে? উভলিঙ্গী হতে হবে। তাহলে স্বনিষেক হচ্ছে সেই নিষেক যে নিষেকে একটি প্রাণীর শুক্রাণু সেই প্রাণীরই ডিম্বাণুকে নিষিক্ত করবে। তাহলে এই প্রাণীটি অবশ্যই উভলিঙ্গী হতে হবে, কারণ উভলিঙ্গী প্রাণী হলেই একই প্রাণীর মধ্যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। আর পরনিষেক হচ্ছে যে একটি প্রাণীর শুক্রাণু সেই প্রজাতির, অন্য প্রজাতির হলে নিষেক হয় না, তাই না? একটি প্রাণীর শুক্রাণু সেই প্রজাতির অন্য একটি প্রাণীর ডিম্বাণুকে যদি নিষিক্ত করে তখন সেটাকে পরনিষেক বলে। হাইড্রা কিন্তু পরনিষেকে হয়, কারণ আমরা বলেছি অধিকাংশ ক্ষেত্রে হাইড্রা একলিঙ্গী প্রাণী, অধিকাংশ হাইড্রা হচ্ছে একলিঙ্গী প্রাণী, সুতরাং এদের পরনিষেক হবেই। কিন্তু যখন উভলিঙ্গী হয় তখন তো আমরা বলতে পারি যে উভলিঙ্গী তারা একই শুক্রাণু তার ডিম্বাণুকে নিষিক্ত করবে না। হাইড্রার ক্ষেত্রে কিন্তু কখনো স্বনিষেক ঘটে না। দিস ইজ ইম্পর্টেন্ট। কোশ্চেন থাকে, হাইড্রা উভলিঙ্গী প্রাণী? যদি বলতে হ্যাঁ হাইড্রা কখনো কখনো উভলিঙ্গী প্রাণী হয়, তাহলে তো স্বনিষেক ঘটে না। তখন তোমরা বলতে হবে না, হাইড্রায় স্বনিষেক ঘটে না। কেন ঘটে না? কারণ তাদের জননাঙ্গ একই সময় পরিপক্ক লাভ করে না। শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময় পরিপক্ক লাভ করে না। একটি হাইড্রা উভলিঙ্গী হলে তার শুক্রাশয় তৈরি হবে, ডিম্বাশয় তৈরি হবে, ওকে ফাইন। তাহলে শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হবে ওই হাইড্রার ডিম্বাশয়ের ডিম্বাণু তখন পরিপক্ক হবে না। সুতরাং শুক্রাণু বেরিয়ে আসলেও তার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে না। অন্য কোন প্রাণীর, অন্য কোন হাইড্রার ডিম্বাণুকে নিষিক্ত করতে হবে। অর্থাৎ তার শুক্রাশয় যখন পরিপক্ক হয়, যখন শুক্রাণু বেরিয়ে যায় তখন তার ডিম্বাশয় পরিপক্ক হয় না, ডিম্বাণু রিসিভ করার মতো পরিণত হয় না। আবার ডিম্বাণু যখন তার পরিপক্ক হয় তখন তার শুক্রাশয়টা পরিপক্ক হয় না। ডিম্বাণু পরিপক্ক হলে অল্প 1-2 দিন মাত্র তার সক্রিয় থাকে, তারপর ওই সময়ের মধ্যে নিষিক্ত হতে হবে। সুতরাং সেই সময়ের মধ্যে তার শুক্রাশয় থেকে শুক্রাণু বেরিয়ে আসে না, ফলে হাইড্রার ক্ষেত্রে স্বনিষেক ঘটে না। দিস ইজ ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন হয় কিন্তু এরকম, হাইড্রার ক্ষেত্রে স্বনিষেক ঘটে? বলতে হবে যে না, হাইড্রার ক্ষেত্রে কখনো স্বনিষেক ঘটে না, কারণ হাইড্রা উভলিঙ্গী হলেও তাদের জননাঙ্গগুলো একই সময় পরিপক্কতা লাভ করে না। দিস ইজ ইম্পর্টেন্ট। এ কারণেই এই লাইনটা একটু আলাদা রঙে তুলেছি। সাধারণত শরৎকালে খাদ্য স্বল্পতার সময় প্রতিকূল পরিবেশে, এটিও ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ হাইড্রার প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জননাঙ্গের সৃষ্টি হয় এবং যৌন জনন ঘটে। কখন? প্রতিকূল পরিবেশে, যখন খাল বিল নদী নালার পানি শুকিয়ে যেতে থাকে, পানি গরম হয়ে গেছে, পানি কমে যাচ্ছে, হাইড্রা বুঝতে পারতেছে যে আর বেশি দিন পানি তো থাকবে না, শুকিয়ে যাবে, ডোবার পানি শুকিয়ে যাবে, তো আমাকে আমার বংশধরকে টিকিয়ে রাখতে হবে, এবং তখনই তাদের শরীরে অস্থায়ী জননাঙ্গের সৃষ্টি হয়। পুরুষ এবং স্ত্রী জননাঙ্গকে যথাক্রমে শুক্রাশয় এবং ডিম্বাশয় বলে, আমরা বলেছি। জননাঙ্গের উৎপত্তি এবং এদের অভ্যন্তরে জনন কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখন আমরা আলোচনা করব। আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটি একটি শুক্রাশয়ের ছবি। আমরা এর আগে ছবি দেখেছিলাম যে হাইড্রার ক্ষেত্রে শুক্রাশয়গুলো তাদের মাঝামাঝির উপরের অঞ্চল, অর্থাৎ হাইপোস্টোমের কাছাকাছি মোচাকারে এই শুক্রাশয়গুলো তৈরি হয়। প্রতিকূল পরিবেশে, আমরা আবার বলে নিচ্ছি একটু মাথায় রাখার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে একটি শুক্রাশয়। আমরা সিলেন্ট্রন দেখতে পাচ্ছি। সিলেন্ট্রন হচ্ছে তাদের যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি হাইড্রার, সেই যে তাদের দেহ গহ্বর, সেটা হচ্ছে এটা। এখান থেকে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হতে থাকে, ওই যে রিজার্ভ কোষ, দ্রুত বিভাজিত হয়ে হয়ে এরকম একটি টিউমারের মতো মোচাকৃতির তোমার শুক্রাশয়ের সৃষ্টি করে। শুক্রাশয়ের ভেতরে এইগুলো প্রথম দিকে যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলো ধীরে ধীরে বিভাজিত হতে 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 বড় হতে হতে পরিবর্তিত হতে 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 এই একদম প্রান্তে চলে যায় শুক্রাণুতে পরিণত হয়ে, এবং এই জায়গায় একটা বোটার মতো থাকে, দ্যাট বোটা ইজ কল্ড নিপল, ইংরেজিতে NIPPLE বা বোটা। এই বৃন্ত বা বোটা তৈরি হয় যখন এই ভেতরটা পুরোপুরি শুক্রাণুতে ভরে যায়, তখন এই নিপলটা ফেটে যায় এবং সমস্ত শুক্রাণু ঝাঁকে ঝাঁকে পানিতে বেরিয়ে আসে। কার জন্য? ডিম্বাণুকে খুঁজে পাওয়ার জন্য। অর্থাৎ আশেপাশে যত হাইড্রা আছে, কারো না কারো ডিম্বাণু তখন উন্মুক্ত, মানে তখন পরিপক্ক হবে টু রিসিভ দা স্পার্ম বা শুক্রাণুকে নিঃসৃত করার জন্য। তখন সেই শুক্রাণুটা গিয়ে সেই ডিম্বাণুর সাথে মিলিত হয়। হাজার হাজার কোটি কোটি শুক্রাণু বেরিয়ে আসে পানিতে, তারা গিয়ে একটি মাত্র ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে। তাহলে আমরা দেখবো যে আমরা এই
একটু মানে মনোযোগ সহকারে শুনবো। ইটস এ ভেরি ইন্টারেস্টিং। এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনাগুলো ঘটে। মানুষের ক্ষেত্রেও কিন্তু শুক্রাণু তৈরির পদ্ধতি আর তাদের হাইড্রা শুক্রাণু পদ্ধতি কিন্তু একই রকম। অর্থাৎ এখানে গোল 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 কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত হয়ে 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 এখানে মিওসিস ঘটে। আমরা জানি শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড। আমাদের শরীরের কোষ, আমার মানুষের কথা বলছি বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে বলছি, আমাদের সমস্ত শরীরের কোষ হচ্ছে ডিপ্লয়েড, 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন এই শুক্রাণু মাতৃকোষ অর্থাৎ যে কোষ থেকে শুক্রাণু তৈরি হয় সেই কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড। যখন শুক্রাণু তৈরি হয় সেই বিভাজনটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আমরা জানি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। হ্যাপ্লয়েড অর্থাৎ শুক্রাণুগুলো হ্যাপ্লয়েড হয়। কেন? কারণ শুক্রাণু হ্যাপ্লয়েড হবে, ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে। এই দুটো হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড অবস্থা আবার প্রাপ্ত হবে। আমরা জানি মানুষের শরীরে 46টি ক্রোমোজোম আছে। 46 সংখ্যাটাকে ডিপ্লয়েড সংখ্যা বলে। এখন আমাদের শুক্রাণুতে 23টি অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক অর্ধেক হয়ে যায়, 23টি ক্রোমোজোম থাকে। মানুষের ডিম্বাণুতেও 23টি ক্রোমোজোম থাকে। এই এন সংখ্যক যাকে বলা হয় নির্দিষ্ট সংখ্যক, প্রত্যেকটি প্রাণীর একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। এই দুটো মিলে একটি ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় জাইগোটের ক্ষেত্রে। তাহলে শুক্রাণু 23টি, ডিপ্লয়েড ডিম্বাণু 23টি, এই দুটো মিলে জাইগোটে হয় 46টি, অর্থাৎ সে পূর্ণ অবস্থা আবার চলে আসে। যদি শুক্রাণুর মিওসিস না হতো তাহলে কি হতো? শুক্রাণুতে 46টি ক্রোমোজোম থাকতো, ডিম্বাণুতে 46টি ক্রোমোজোম থাকতো, দুইটা মিলে কত? 72টি ক্রোমোজোম, 46 হচ্ছে 92টি ক্রোমোজোম হয়ে যেতে পারতো। সুতরাং এটা অ্যাবনর্মাল অবস্থা তৈরি হতো। ক্রোমোজোমের সংখ্যা একটা নির্দিষ্ট থাকে। আমরা জানি আমাদের 46টি অর্থাৎ 23 জোড়া বলছি, বাবা থেকে আসা এক জোড়া, মা থেকে এক জোড়া। আমরা যখন জেনেটিক্স পড়বো তখন এই মজার জিনিসগুলো আমরা সেখানে দেখবো। যাই হোক, আমরা যেখানে ছিলাম যে শুক্রাশয়ের ভেতরে শুক্রাণু তৈরি হয়। এবং আমি আবারও বলি, এই পদ্ধতিটি মানুষের ক্ষেত্রেও সকল প্রাণীর ক্ষেত্রে একই রকম। হাইড্রা দিয়ে আমরা সেটা শিখতে পারবো। প্রথমে শুক্রাশয়ের উৎপত্তি হয় কিভাবে? আমরা জানি যে শুক্রাশয় হাইড্রার শরীরে থাকে না স্বাভাবিক অবস্থায়। প্রতিকূল অবস্থায় যখন যৌন প্রজননে অংশগ্রহণ করবে তখনই তার শরীরে শুক্রাশয়ের উৎপত্তি ঘটবে। প্রজনন ঋতুতে সাধারণত দেহের উপরের অর্ধাংশে, সাধারণত বলছি, নর্মাল কিছু হতেই পারে, তবে দেহের উপরের অংশে হাইপোস্টোমের কাছাকাছি স্থানের এপিডার্মাল অর্থাৎ বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে এক বা একাধিক মোচাকার শুক্রাশয়ের সৃষ্টি হয়। সাধারণত একটি শুক্রাশয়ের সৃষ্টি হয়, কিন্তু আমরা কোনো কোনো হাইড্রা শরীর পর্যবেক্ষণ করে দেখেছি যে একাধিক, 2 বা ততোধিক শুক্রাশয়ের সৃষ্টি হতে পারে। অর্থাৎ কোন জায়গার, অর্থাৎ উপরের দিকের হাইপোস্টোমের কাছাকাছি দেহ প্রাচীরের বাইরের বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে একটি টিউমারের মতো আউটগ্রোথ বা মোচাকার এই যে শুক্রাশয় তৈরি হয়। এর শীর্ষে একটি বোটা বা নিপল থাকে। আমরা বলেছি এখানে একটি নিপল বা বোটা থাকে এবং পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে অসংখ্য শুক্রাণু থাকে। এটা যখন পরিণত এটা হচ্ছে, আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে একটি অর্ধ পরিণত, অর্থাৎ পুরোপুরি সকল কোষগুলো শুক্রাণুতে পরিণত হয় নাই। ভেতরের সকল গোলাকার এই কোষগুলো যদি শুক্রাণুতে পরিণত হতো, যখনই হবে তখনই নিপলটা ফেটে যায়। এবং নিপলটা যখন ফেটে যায় তখন সকল শুক্রাণু একসাথে ঝাঁকে ঝাঁকে পানির মধ্যে বেরিয়ে সাঁতার কাটতে থাকে। আমরা জানি যে শুক্রাণুর একটা মাথা থাকে, একটা লেজ থাকে, সেই লেজ দিয়ে সে সাঁতার কেটে কেটে পানির মধ্যে দিয়ে সে ডিম্বাণুর অন্বেষণে ছুটতে থাকে। শুক্রাশয়ের অভ্যন্তরে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দগুলো একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? আমরা বলেছি যে শুক্রাশয়ের মধ্যে, এটা শুক্রাশয়, এটার মধ্যে যে প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে নাম বলছি স্পারমাটোজেনেসিস। দুটো শব্দ দিয়ে স্পারমাটোজেনেসিস। দেখো, স্পারম্যাটোজোয়া, স্পার্ম কার ইংরেজি? শুক্রাণু ইংরেজি। হ্যাঁ, শুক্রাণুকে ইংরেজিতে বলে স্পার্ম। আমরা সংক্ষেপে স্পার্ম বলি, কিন্তু টোটাল নামটা হচ্ছে স্পারম্যাটোজোয়া। স্পারমাটো মানে স্পার্ম, মানে আমরা সহজে বলি এই স্পার্ম বলি। স্পার্মের সাথে ওভাম মানে ডিম্বাণু, স্পার্মের সাথে ওভামের মিলন ঘটে, শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলন ঘটে, ঠিক আছে, আমরা স্পার্ম বলেই বলি। কিন্তু স্পার্মের পুরো অংশটার নাম হচ্ছে স্পারম্যাটোজোয়া।
আমরা যখন আরো উপরের দিকে পড়বো তখন আমরা দেখবো যে এটাকে স্পারম্যাটোজোয়া বলা হয়। আর জেনেসিস মানে হচ্ছে তৈরি করার পদ্ধতি। যে কোনো শব্দের সাথে যদি আমরা জেনেসিস শব্দটাকে, আমরা একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা হায়ার এডুকেশনে যেতে চাও, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ো তাহলে বাংলা গুলো পড়ো, কিন্তু যখনই তুমি হায়ার এডুকেশনে যাবে তখন দেখবে যে টার্ম গুলো ইংরেজিতে আসছে, ইংরেজিতে পড়তে হবে। তখন এখন যখন থেকে যদি তুমি ইংরেজি টার্ম গুলো না বুঝো তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। এখন স্পারম্যাটোজোয়া মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। স্পারম্যাটোজেনেসিস দরকার নাই, কারণ আমার জানতে হবে যে শুক্রাণু ইংরেজি হচ্ছে স্পার্ম, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। যে কোনো শব্দের সাথে যখন জেনেসিস শব্দটা লাগানো হয় ইংরেজিতে দেখবা, বায়োলজিতে, তখন মনে করতে হবে যে শব্দটার সাথে জেনেসিস লাগানো হয় সেই শব্দটি তৈরি করার পদ্ধতিকে সেই জেনেসিস বলে। যেমন স্পার্মের সাথে যখন স্পারম্যাটোজেনেসিস বলবো, তার মানে স্পারম্যাটোজোয়া থেকে স্পারম্যাটোজোয়া তৈরি করার যে পদ্ধতি তাকে বলবো স্পারম্যাটোজেনেসিস। এই নাম মুখস্থ করা কিন্তু কোনো বিষয় না, মুখস্থ করার প্রয়োজন নাই যদি তুমি নামের পূর্ণ অর্থ জানো। তাহলে স্পারম্যাটোজোয়া তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। এইটা তো মুখস্থ করার কিছুই নাই, জানতে হবে জেনেসিস হচ্ছে তৈরি হওয়া, আর কি তৈরি হওয়া? স্পারম্যাটোজোয়া তৈরি হওয়া। স্পার্ম শব্দটা ছোট শব্দ, বড় স্পারম্যাটোজেনেসিস, স্পারম্যাটোজোয়া। তাহলে স্পারম্যাটোজোয়া তৈরি করার পদ্ধতিকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? নাম মুখস্থ করা কিন্তু অতি সহজ, এগুলো মুখস্থ রাখতে হবে। এবং যত উপরের দিকে যদি দেখো, যে মানুষের ক্ষেত্রে যদি দেখো, তাহলে মানুষের ক্ষেত্রে যখন শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু তৈরি করার পদ্ধতিকে আমরা স্পারম্যাটোজেনেসিস বলবো। ক্লিয়ার? পরে যাচ্ছি। শুক্রাশয়ের অভ্যন্তরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পারম্যাটোগোনিয়া পরিণত হয়। আরেকটা মজার বিষয় আছে, এই নামগুলো যদি তুমি মুখস্থ করতে পারো এই জায়গায়, তাহলে এটার সাথে আমরা যখন ডিম্বাশয়ের ভিতরে কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেটাও কিন্তু এই নামের সাথে একসাথে মিলিত ভাবে থাকবে। এই নামগুলো এখন একটু মনে রাখো, আমরা যখন ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি করব তখন দেখবো যে ঠিকই আমাদের ওভাম মানে ডিম্বাণু তৈরির পদ্ধতিকে বলা হয় ওজেনেসিস। দেখো, OOGENESIS, জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে ওভাম তৈরি করার পদ্ধতিকে ওজেনেসিস, আর স্পারম্যাটোজোয়া তৈরি করার পদ্ধতিকে স্পারম্যাটোজেনেসিস। নামগুলো কিন্তু ঠিক সেম। সুতরাং একটা নাম যদি তুমি এক জায়গা থেকে মনে রাখতে পারো তাহলে দেখা যাবে যে পরবর্তী পর্যায়ের অন্য নামগুলো মুখস্থ রাখাটা তোমার জন্য খুবই সহজ। তাহলে আমরা বলবো শুক্রাশয়ের অভ্যন্তরে যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় তাকে স্পারম্যাটোজেনেসিস বলে, আর ডিম্বাশয়ের মধ্যে যে পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয় তাকে ওজেনেসিস বলে। ওজেনেসিস, ও মানে ওভামের ও আসছে, ওজেনেসিস, OOGENESIS, ওজেনেসিস। তো স্পারম্যাটোজেনেসিস, ওজেনেসিস, আমরা এই পার্থক্যগুলো পরবর্তী পর্যায়ে আরো সুন্দর করে দেখব। তাহলে প্রথমে কি হচ্ছে স্পারম্যাটোজেনেসিস? ফার্স্ট স্টেপে আমরা আগেই বলেছি যে এই হাইড্রা শরীরের বাইরের দিকে রেক্টোডার্মের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে 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 একটা আউটগ্রোথ তৈরি করে, একটা মোচাকারে শুক্রাশয় তৈরি করে। এখন এই শুক্রাশয়ের ভিতরে যে প্রথম কোষগুলো কি, ফার্স্ট লাইনটা ধরো, এই ফার্স্ট লাইনের কোষগুলো হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, কারণ এগুলো তো বিভাজিত হয়ে এই আউটগ্রোথ তৈরি করেছে। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস ভাবে আরো বিভাজিত হয় তখন তার নাম হয় স্পারম্যাটোগোনিয়া। স্পারমাটোজোয়ায় তৈরি হবে, গনিয়া ফার্স্ট হচ্ছে গনিয়া। এই নামগুলো একটু মনে রাখো যাতে করে আমাদের ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরিগুলো খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথম ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। মাইটোসিস প্রক্রিয়া মানে কোষের সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। একটা কোষ থেকে দুটি কোষে পরিণত হবে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। আর মিওসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেখানে একটি কোষ থেকে 4টি কোষে পরিণত হবে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। সবকিছু রিলেটেড, বায়োলজিতে জিওলজিতে সবকিছু রিলেটেড। আগেরটা না বুঝলে পরেরটা বুঝবে না। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ যখন মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হলো তখন তার নাম হলো স্পারম্যাটোগোনিয়া। মনে রাখতে হবে স্পারম্যাটোগোনিয়া ও ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম এরাও বহন করে, কারণ মাইটোসিস কোষের ক্রোমোজোমের সংখ্যা কখনো কমে না কোষ বিভাজন পদ্ধতিতে। স্পারম্যাটোগোনিয়া মানে বৃদ্ধি পেয়ে স্পারম্যাটোসাইটে পরিণত হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে প্রথম
আমরা কি আলোচনা করছি? আমরা স্পারম্যাটোজেনেসিস বলছি। স্পারম্যাটোজেনেসিসটা কি? স্পারম্যাটোজেনেসিস ইজ এ প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে স্পারম্যাটোজোয়া তৈরি হয়। তাহলে স্পারম্যাটোজোয়া তৈরির পদ্ধতিকে বা শুক্রাণু তৈরির পদ্ধতিকে স্পারম্যাটোজেনেসিস বলছি। স্পারম্যাটোজেনেসিসের ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে যে শুক্রাশয়ের ভেতরে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো ছিল তারা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে স্পারম্যাটোগোনিয়ায় পরিণত হয়, এবং স্পারম্যাটোগোনিয়া গুলো দেখো আকারে একটু বড় হতে থাকে। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এরা আকারে একটু বড় হতে থাকে। দেখো আকারে একটু বড় হতে থাকে, আকারে একটু বড় হতে থাকে। যখন আকারে একটু বড় হয় তখন সেটাকে বলা হয় স্পারম্যাটোসাইট। সিম্পল। ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস পদ্ধতিতে একটি কোষ থেকে 4টি কোষে পরিণত হয়, তার নাম হচ্ছে স্পারম্যাটোগোনিয়া। যদি 100টা ইন্টারস্টিশিয়াল কোষ থাকে তাহলে একটা কোষ 100 থেকে একটা কোষ থেকে 2টি কোষে পরিণত হবে, অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে 200টি স্পারম্যাটোগোনিয়ায় পরিণত হবে, এবং এই 200টি স্পারম্যাটোগোনিয়া আকারে বড় হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছ যে এই কোষগুলো আকারে বড় হচ্ছে, এবং আকারে যখন বড় হয়ে যায় তখন তার নাম হয় স্পারম্যাটোসাইট। এইখানে দেখতে পাচ্ছ এই যে স্পারম্যাটোসাইট, প্রথমে ছিল স্পারম্যাটোগোনিয়া। আমরা ছবিটা দেখি, স্পারম্যাটোগোনিয়া 2n সংখ্যক ক্রোমোজোম, তারপরে সেটা আকারে বৃদ্ধি পেয়ে বড় হয়ে স্পারম্যাটোসাইট। স্পারম্যাটোসাইট মিওসিস পদ্ধতি বিভাজিত হয়ে 4টি, প্রতিটি স্পারম্যাটোসাইট মিওসিস পদ্ধতি বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড, এইবার n সংখ্যক অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে, স্পারমাটিড এ পরিণত হয়। দিস ইজ স্পারমাটিড। এই যে দেখো এইগুলো হচ্ছে স্পারমাটিড। এই যে বড় বড় কোষগুলো ভেঙে ছোট ছোট 4টি কোষে পরিণত হচ্ছে। এক একটা কোষ থেকে যদি বললাম 200 স্পারম্যাটোগোনিয়া থাকে তাহলে 200 4 দুগুণে 800 স্পারমাটিড গঠন করে, এবং স্পারমাটিড হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। স্পারমাটোসাইট 2n n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। আবার একটু বলে নেই মনে রাখার জন্য, খুব সহজ। ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস পদ্ধতি বিভাজিত হবে, ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে, নাম হবে কি? স্পারম্যাটোগোনিয়া। 100 কোষ, যদি 100টা ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে আমরা চিন্তা করি, 100টা ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে 200টা স্পারম্যাটোগোনিয়ায় পরিণত হবে। 200টা স্পারম্যাটোগোনিয়া আকারে বড় হবে, বড় হয়ে 200টা স্পারম্যাটোসাইটে পরিণত হবে আকারে বড় হয়ে। ওকে, ফাইন। এরপরে প্রতিটি স্পারম্যাটোসাইট মিওসিস পদ্ধতিতে 1টা থেকে 4টা, অর্থাৎ 200 থেকে 4 দুগুণে 800টা স্পারমাটিড গঠন করে, এবং এই মিওসিস, এই বিভাজনটা হচ্ছে মিওসিস। প্রথমটা ছিল মাইটোসিস, এটা হচ্ছে মিওসিস। কোষ বিভাজিত হয়ে 1টা থেকে 8টি স্পারমাটিড গঠন করবে। তাহলে 200টি থেকে 8 মানে 4 দুগুণে 800টি স্পারমাটিড গঠন করবে। এই স্পারমাটিড গুলো n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। প্রতিটি স্পারমাটিড রূপান্তরিত হয়ে এক একটি শুক্রাণুতে পরিণত হয় বা স্পারম্যাটোজোয়াতে পরিণত হয়, স্পার্মে পরিণত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্পারমাটিড গুলো গোলাকার, তাই না? সে রূপান্তরিত, রূপের পরিবর্তন ঘটছে। সে গোলাকার থেকে ব্যাঙাচির মতো একটি মাথা এবং একটি লেজ যুক্ত এই তোমার স্পারম্যাটোজোয়া বা স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে নামগুলো মনে রাখি। পদ্ধতিটার নাম হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয়। স্পারম্যাটোজেনেসিসের ক্ষেত্রে প্রথম ধাপটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষগুলো যা থাকে তারা মাইটোসিস পদ্ধতিতে, প্রথম মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য অর্থাৎ ডাবল স্পারম্যাটোগোনিয়ায় পরিণত হয়। ফাইন। স্পারম্যাটোগোনিয়া গুলো আকারে বড় হয়, বড় হয়ে তার নাম হয় স্পারম্যাটোসাইট। স্পারম্যাটোসাইট গুলোর ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটে, 1টা থেকে 4টি হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়, এবং এই তখন কোষগুলোকে বলা হয় স্পারমাটিড গোলাকার কোষ, এবং এই স্পারমাটিড রূপান্তরিত হয়ে স্পারম্যাটোজোয়া বা সংক্ষেপে যাকে আমরা স্পার্ম বলি, বাংলায় যাকে আমরা শুক্রাণু বলি, সেই শুক্রাণুতে পরিণত হয়ে একেবারে এই প্রান্তে চলে আসে। স্পারম্যাটোগোনিয়া, স্পারম্যাটোসাইট, স্পারমাটিড, তারপরে হচ্ছে স্পারম্যাটোজোয়া বা স্পার্ম
বাংলায় যদি আমরা এটাকে শুক্রাণু বলি, ওইগুলোর কিন্তু বাংলা নাই, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, এর কোনো বাংলা নাই, এইভাবে বলতে হবে। এবং তারপর যেটা শুক্রাণু, এটাকে আমরা শুক্রাণু বলতে পারি, বা স্পারম্যাটোজোয়াও বলতে পারি, বা স্পার্ম বলতে পারি, তারা পরিধির দিকে অবস্থান করে। এবং যখন ভেতরের সমস্ত স্পারমাটিড গুলো শুক্রাণুতে রূপান্তরিত হয়ে যাবে, তখন এই জায়গা ভরে যাবে শুক্রাণুতে, এবং নিপলটা ফেটে বাইরে শুক্রাণুগুলো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসবে। প্রতিটি পরিণত শুক্রাণু নিউক্লিয়াস যুক্ত একটি স্থিতমস্তক, এই আমরা দেখতে পাচ্ছি ব্যাঙাচির মতো, মাথাটা মোটা, তার মধ্যে কি থাকে, ভরা বড় একটি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকবে, তারপরে সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড থাকে, এবং একটি সরু লম্বা বিচলনক্ষম, নড়াচড়া করতে পারে এরকম একটি লেজ থাকে। এই অংশ হচ্ছে একটা শুক্রাণুর বিভিন্ন অংশ, একটা একটা শুক্রাণুতে পরিণত হয় স্পারম্যাটোজোয়া বা শুক্রাণুতে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিম্বাশয় কিভাবে তৈরি হয়। ডিম্বাশয়ের উৎপত্তি ওই একই কথা, যে নিচের দিকে, এটা হচ্ছে মানে মাঝের যে অংশ, তার নিচের দিকে হচ্ছে এই শরীর, হাইড্রেট শরীরের নিচের দিকে ডিম্বাশয় তৈরি হয়। উপরের দিকে আমরা বলেছি শুক্রাশয় তৈরি হয়, নিচের দিকে ডিম্বাশয় তৈরি হয়। আমরা একটু দেখতে থাকি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেন্টেরনের এই দিকে এই ডিম্বাশয়টি তৈরি হয়েছে। আর এটা খুব মজা, ওদের সাথে একটু একই রকম, সামান্য কিছু পার্থক্য সেটা আমরা দেখবো। দেখো, প্রজনন ঋতুতে দেহের নিচের অর্ধাংশে কিন্তু পাদচাকতির সামান্য উপরে এপিডার্মিসে মানে বহিঃত্বকের একটি বা দুটি স্থানে কিছু ইন্টারস্টিশিয়াল কোষের বারংবার বিভাজনের ফলে একটি বা দুটি গোলাকার ডিম্বাশয়ের সৃষ্টি হয়। ওখানে ছিল মোচাকার শুক্রাশয়, এখানে হচ্ছে গোলাকার ডিম্বাশয়ের সৃষ্টি হয়। কিছু ইন্টারস্টিশিয়াল কোষ শরীরের নিচের দিকে পাদচাকতির কাছাকাছি একটি বা দুটি এরকম ডিম্বাশয়ের সৃষ্টি করে। কখন? প্রজনন ঋতুতে। পরিবেশ কিরকম? প্রতিকূল পরিবেশে। একটি ডিম্বাশয় কিন্তু একটি ডিম্বাণু থাকে। দিস ইজ ডিফারেন্স বিটুইন মানে স্পারম্যাটোজেনেসিস এন্ড ওজেনেসিস। শুক্রাণু তৈরি এবং ডিম্বাণু তৈরি, বা শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে পার্থক্য কি? শুক্রাশয়ের মধ্যে অসংখ্য শুক্রাণু তৈরি হয়, আমরা দেখেছি যে অসংখ্য শুক্রাণু তৈরি হয়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। বাট একটি ডিম্বাশয়ের মধ্যে একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়। ক্লিয়ার? পার্থক্যগুলো তো হয়ে যাচ্ছে। শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে পার্থক্য কিন্তু অনেকগুলো আছে। তাহলে আমরা বলবো শুক্রাশয়ের মধ্যে, একটি শুক্রাশয়ের মধ্যে অসংখ্য অসংখ্য শুক্রাণু তৈরি হয়, কিন্তু একটি ডিম্বাশয়ের মধ্যে মাত্র একটি ডিম্বাণু তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এটা একটি ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে এই যে বেগুন গোলাপি বর্ণে যেটা দেখতে পাচ্ছি, এটি যে ডিম্বাণু। এগ, ডিম ইংরেজি কি? ডিম ইংরেজি এগ। ডিম্বাণু, ডিম ছোট ছোট ডিম হলে সেটাকে ডিম্বাণু বলে, বড় বড় ডিম হলে সেটাকে ডিম। ঠিক আছে? ডিমের ছোট অংশটাকে, মানে ছোট যখন আকারে ছোট থাকে, সাধারণত খালি চোখে দেখা যায় না, এত ছোট, খুবই ছোট ছোট থাকে। এই যে ডিম, ছোট ডিম, এই ছোট ডিমকেই কিন্তু ডিম্বাণু বলে। ডিম আর ডিম্বাণুর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে ডিম্বাণু মানে যেটা স্ত্রী জনন কোষ, যেটা শুক্রাণুর সাথে মিলিত হবে। তাহলে ডিম্বাণু যখন ছোট, ডিম্বাণু, ডিম যখন ছোট হয় তখন ডিম্বাণু, অণু মানে ছোট আমরা জানি, আর ডিম তো ডিম আমরা জানি। তাই আমরা যে হাঁসের ডিম, মুরগির ডিম দেখে, বড় ডিম দেখি, একে আমরা ডিম্বাণু বলি না, ডিম বলি। কেন? এটা অনেক বড়, এগ। ঠিক আছে? আর যখন এটা খুব ছোট আকারের কারো কারো ক্ষেত্রে হয়, কোনো প্রাণী ক্ষেত্রে, তখন সেটাকে ছোট ডিম। ছোট ডিমকে ছোট ডিম বলা যায়। আমরা এক কথা বলি এটাকে ডিম্বাণু। ডিম্বক, ডিম্বের সাথে অণু যোগ হয় ছোট বোঝানোর জন্য। তাই ডিম্বাণু হচ্ছে স্ত্রী জনন কোষ, শুক্রাণু পুং জনন কোষ। তাহলে যাই হোক, একটি ডিম্বাশয়ের মধ্যে আমরা এটা একটা ডিম্বাণু দেখতে পাচ্ছি। একটি ডিম্বাণু, একটি নিউক্লিয়াস থাকে। আমরা জানি এক একটি শুক্রাণুর মধ্যে একটা নিউক্লিয়াস, ডিম্বাণুর মধ্যে একটা নিউক্লিয়াস। তো এটা হচ্ছে যে ডিম্বাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে এন সংখ্যক, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এন সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা শুক্রাণুর ভিতরেও এন সংখ্যক ক্রোমোজোম থাকে। একটা শুক্রাণু ডিম্বাণু মিলে যখন জাইগোট হবে, তখন সেটা 2n সংখ্যক বা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হবে। তাহলে আমরা বললাম যে একটি ডিম্বাশয়ের মধ্যে একটি ডিম্বাণু কিভাবে তৈরি হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে উজেনেসিস। আমি আগে বলে নিয়েছিলাম এটা। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে উজেনেসিস বলে। দীর্ঘ উ। এই রস্যু আর দীর্ঘের মধ্যে পার্থক্য কি? রস্য উ আর দীর্ঘ উ। রস্য মানে কি? রস্য মানে ছোট ছোট, রস্য খাটো, রস্য।
আর দীর্ঘ মানে বড়, উচ্চারণের উপরে নির্ভর করে। তুমি যখন ছোট্ট উচ্চারণ করবে উঠ উঠ, খুব বড় না, তাই না? ছোট রস্য, রস্য হয়রি দোষে বফলা, রস্য মানে ছোট, তা রস্য উ মানে ছোট উ মানে উঠ, তাই না? আর উ জেনেসিস, উষা, সকালবেলাকে আমরা বলি উষা, উচ্চারণ একটু টান আছে, দীর্ঘ, দীর্ঘ মানে লম্বা টান, তাহলে উষা। আর আমরা বলবো উ জেনেসিস, কেন? বানানটা হচ্ছে ডাবল ও জিইএনইএসআইএস, ও ও জিইএনএস, এই জন্য দুইটা ও, তো তাহলে উচ্চারণটা একটু দীর্ঘ করতে হবে না, এই জন্য দীর্ঘ উ দিয়ে লেখে উ জেনেসিস। ঠিক আছে, আমরা ও জেনেসিস, অনেক সময় কোন কোন বইয়ে লেখা আছে ও জেনেসিস, রসু ও জেনেসিস, ও জেনেসিস। যাক, আমরা দীর্ঘ উ দিয়ে সে উচ্চারণটা করব, এটা হচ্ছে ও জেনেসিস, ডাবল ও জিইএনইএসআইএস, ও জেনেসিস। যাই হোক, তাহলে আমরা শুক্রাণু তৈরির পদ্ধতিকে কি বলেছিলাম? স্পারমেটোজোয়া তৈরির পদ্ধতিকে, স্পার্ম তৈরির পদ্ধতিকে স্পারমেটোজেনেসিস, ওই নামটা মনে রাখতে বলেছিলাম। তাহলে স্পারমেটোজেনেসিস হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি, আর ডিম্বাণু তৈরির পদ্ধতি হচ্ছে উজেনেসিস। আমরা ডিম্বাণুর ক্ষেত্রে সবসময় উ দিয়ে বলবো, ডাবল ও দিয়ে, ঠিক আছে, ও দিয়ে বা ও দিয়েও বলতে পারেন, ওভামের ও বা উজেনেসিস। ক্লিয়ার? একটা মনে রাখলে কিন্তু আরেকটা অটোমেটিক তুমি লিখতে পারবে, ভুলবা না। প্রথমে কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে উগনীয় পরিণত হয়, সিম্পল। ওখানে আমরা দেখেছিলাম প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পারম্যাটোগোনিয়া, মনে আছে তো? স্পারম্যাটোগোনিয়া, আর এটা হচ্ছে উগোনিয়া, ঠিক আছে, ডাবল ও জিওএনইএ, উগোনিয়া। আর ওটা ছিল স্পারম্যাটোগোনিয়া, গোনিয়া, গোনিয়া শব্দটা আসল, একটা স্পার্মের সাথে জড়িত, একটা ওভাবের সাথে জড়িত। পুরুষের ক্ষেত্রে স্পারম্যাটোগোনিয়া, আর এই মেয়েদের ক্ষেত্রে যেটা স্ত্রীদের ক্ষেত্রে আসছে সেটা হচ্ছে উগোনিয়া। একদম সেম, একটা নাম মনে রাখবা, দ্বিতীয়টা মুখস্থ করো, কোনো প্রয়োজন নাই, অটোমেটিক বলবো উগোনিয়া। অর্থাৎ প্রথমে ওখানে যেখানে ঘটেছিল, ওখানে যা ঘটেছিল, কি ঘটেছিল? ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মধ্যে একটা থেকে দুটা ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হবে না, ডিপ্লয়েড অবস্থায় থাকবে, সেটাই ছিল স্পারম্যাটোগোনিয়া। এখানেও ঠিক তেমনি ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উগোনিয়াতে পরিণত হয়। The difference is that যতগুলো উগোনিয়া পরিণত হয়, এর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে উসাইটে পরিণত হয়, ছোট কোষগুলোকে খেয়ে ফেলে। ওখানে কি হয়েছিল? ওখানে যতগুলো স্পারম্যাটোগোনিয়া হয়েছিল, সবাই আকারে বড় হয়ে স্পারম্যাটোসাইটে পরিণত ছিল, অসংখ্য স্পারম্যাটোসাইট হয়েছিল। এখানেও কিন্তু তোমার উগোনিয়া যারা আছে তাদের মধ্যে একটা কোষ বড় হবে, ওখানে সব কোষ বড় হয়েছিল, কিন্তু এখানে একটা কোষ বড় হবে, যে কোষটি বড় হবে সেটার নাম হচ্ছে উসাইট, ও ও সি ওয়াই টি ই। ওখানে ছিল স্পারম্যাটোসাইট। সব কোষগুলো বৃদ্ধি পেয়ে, যতগুলো স্পারম্যাটোগোনিয়া ছিল সবগুলো কোষ বৃদ্ধি পেয়ে স্পারম্যাটোসাইট হয়েছিল। এখানে যতগুলো উগোনিয়া হয়েছিল তার মধ্যে একটি মাত্র উগোনিয়া বড় হবে, সেটার নাম হচ্ছে উসাইট। বড় হতে হলে তো খাবার লাগবে, লাগবে না? সেই খাবার পাবে কোথায়? অন্য যেগুলো উগোনিয়া আছে সেগুলোকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে একা বড় হয়। ঠিক আছে, যতগুলো উগোনিয়া ছিল সবগুলো উগোনিয়াকে খেয়ে একটা মাত্র বৃদ্ধি পাবে, বড় হবে। সেই একটি কোষের নাম হচ্ছে উসাইট। ওখানে ছিল সবগুলো বড় হয়েছিল, সবগুলোর নাম ছিল স্পারম্যাটোসাইট। ডিফারেন্স ইজ দ্যাট এখানে অর্থাৎ ডিম্বাশয়ের ক্ষেত্রে আমরা দেখবো একটি মাত্র বড় হয়ে বাকিগুলো কেমনে বড় হবে? বাকিগুলোকে খেয়ে বড় হবে, তার নাম হচ্ছে উসাইট, স্পারম্যাটোসাইট, উসাইট। খুব ইন্টারেস্টিং না? ওকে, এই উসাইট মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এখন মিওসিস হবে। দেখো ওখানে যতগুলো আমি বলেছিলাম যে 100 যদি ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 200টি স্পারম্যাটোগোনিয়ায় পরিণত হবে, 200টি স্পারম্যাটোগোনিয়া আকারে বড় হয়ে 200টি স্পারম্যাটোসাইট হবে, 200টি স্পারম্যাটোসাইট মিওসিস কোষ বিভাজনে 4 দুগুণে 800টি
উটিড তৈরি হবে। এই জায়গায় দেখো বড় হয়ে যে উসাইট হয়েছে, একটি উসাইট হয়েছে, বাকিগুলো খেয়ে ফেলছে, কিন্তু এখন আছে কয়টা? একটাই মাত্র কোষ, উসাইট। সেই উসাইট একটা কোষ থেকে মিওসিস কোষ বিভাজন হবে, সেই উসাইটটির মিওসিস কোষ বিভাজন হলে কয়টা কোষ হবে? 4টি কোষ হবে। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এই ক্রোমোজোমের সংখ্যা যখন অর্ধেক হয়ে যাবে, এই 4টির মধ্যে কিন্তু আবার একটি বড় হবে, বাকি 3টি ছোট, একটি হচ্ছে বড়। এখানেও একটি সাইটোপ্লাজমের অসমান বিভাজন, অর্থাৎ 4টের মধ্যে সমান সাইটোপ্লাজম যাবে না, একটার মধ্যে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম চলে যাবে, আর 3টা ছোট 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 3টে কোষ তৈরি হবে, সাইটোপ্লাজম খুব কম যাবে। এই যে 3টা, এই 3টাকে বলা হয় পোলার বডি। দিস ইজ ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় পোলার বডি। পোলার বডি পরবর্তীতে নষ্ট হয়ে যায়, বা এটা ওই উটিড, এটা ছিল উটিড, ওখানে ছিল কি স্পারমাটিড। যতগুলো স্পারমাটোসাইট ছিল সবগুলো তোমার মিওসিস কোষ বিভাজনের ফলে স্পারমাটিড তৈরি হয়েছিল। টিড, এখানে টিড, আর এখানে হচ্ছে উটিড, OOTID, উটিডে পরিণত করে। কিন্তু এখানে হচ্ছে উটিড হবে একটা, একটা ছিল উসাইট, একটা উসাইটের মিওসিস কোষ বিভাজন হয়েছে। মিওসিস কোষ বিভাজনে 3টি ছোট ছোট হয়, কারণ তাদের সাইটোপ্লাজম কম যায়, একটার মধ্যে অনেক বেশি সাইটোপ্লাজম চলে যায়। ভাগ করার সময় ওই বাদরের রুটি ভাগ আছে না, বেশি যায়, অর্থাৎ উটিডের মধ্যে বেশি সাইটোপ্লাজম চলে যায়, অন্যগুলোর মধ্যে অল্প অল্প যায়। যে ছোট ছোট 3টি কোষ পরিণত হয়, যদিও তাদের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, উটিডেরও তাই, যে 3টে ছোট ছোট কোষে পরিণত হয় তার নাম হচ্ছে ক্ষুদ্র পোলার বডি, পোলার বডি। আর যে কোষটি বড় হয় তার নাম হচ্ছে উটিড। এই উটিডই আমরা দেখব রূপান্তরিত হয়ে এই ডিম্বাণুতে পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিস ইজ ডিম্বাণু, এর মধ্যে উটিড এবং ওই যে পোলার বডি গুলো আছে অন্যগুলো খেয়ে খেয়ে তার ভিতরে অনেকগুলো কুসুম হয়ে পরিণত হয়, ভেতর ভরা যায় কুসুম। হোয়াট ইজ কুসুম? কুসুম কাকে বলে? কুসুম আমরা জানি খুব পুষ্টিকর খাদ্য, আমরা সব হাঁসের ডিম, মুরগির ডিম এর কুসুম গুলো খাই, বাচ্চাদের খাওয়াই। কেন খাই? বাচ্চাগুলো যাতে ভালো করে পুষ্টি পায়। কুসুমের মধ্যে অনেক, ডিমের মধ্যে অনেক পুষ্টি থাকে। আসলে এই পুষ্টিকার ওই ডিমের মধ্যে যে বাচ্চাটি বড় হবে তার খাবার। ভ্রূণ অবস্থায় যে কদিন থাকবে বাইরে থেকে তো খাবার যাবে না। হাঁস মুরগির যখন ডিম তা দেওয়া হয়, মুরগি 21 দিনে ডিম তা দেয়, ওর ভিতরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, ও বাচ্চা খাবার পায় কোথেকে? বাচ্চাকে খাবার দেয় না, মায়ের পেটে। আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে মায়ের খাবার থেকে সে খেয়ে নেয়। ডিমের মধ্যে যে বাচ্চাটি বড় হয় সে খাবার কোথেকে পায়? ফ্রম ইয়ক, কুসুম। ইয়ক অর্থ কুসুম। কুসুমের মধ্যে সেই খাবারটি সে খেয়ে 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 মুরগির বাচ্চাটি বড় হয়। যখন কুসুম খাওয়া শেষ, তখন তার পূর্ণাঙ্গ অবস্থা হয়ে যায়, তখন সে শক্তি পায় ওই খাবার থেকে। কুসুমে খুব শক্তি থাকে, তো সে তার খোলসটাকে, সে বাইরে যে খোলস, ডিমের যে খোলস, সেটাকে ভেঙে বেরিয়ে আসে। তাহলে কুসুম হচ্ছে ভ্রূণের সঞ্চিত খাবার। এখন এই সঞ্চিত খাবারের জন্য তাকে একটু রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়, সেই রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। উটিড, যে একটি মাত্র উটিড ছিল, সেই উটিড, তার ভিতরে ওই দেখো কুসুম লেখা আছে, অসংখ্য কুসুম তার মধ্যে সঞ্চিত করে, যাতে করে ভবিষ্যৎ ভ্রূণের জন্য সে খাদ্য তৈরি করতে পারে। কারণ ভ্রূণটি বড় হয় ডিম্বাণুর ভেতরে, ডিম্বাণুটি এইভাবে বড় হয়ে থাকে। পোলার বডিগুলো বিলুপ্ত হয়ে যায়, পোলার বডিও আর থাকে না। একমাত্র যিনি থাকেন তিনি হচ্ছেন উটিড, যেটি রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। পোলার বডিগুলো বিলুপ্ত হয়ে যায়। ডিম্বাণুর পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয়ের বহিরাবরণ ছিঁড়ে যায়, ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। এখন ডিম্বাশয় কিন্তু লাগানো আছে স্ত্রী প্রাণীটির, হাইড্রার শরীরের গায়ে। তখন কি হবে? এই যে বাইরের যে প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কোষের যে প্রাচীর, বহিঃত্বকের যে প্রাচীরটা থাকে ডিম্বাণুর বাইরে, এই প্রাচীরটা ফেটে যায়। যখন সে পূর্ণাঙ্গ হয়ে যায়, এটাও অর্ধ পূর্ণাঙ্গ দশা ডিম্বাশয়। ডিম্বাশয় যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, অর্থাৎ ডিম্বাণুটি যখন পরিপূর্ণ ডিম্বাণুতে পরিণত হয়, টু রিসিভ এ স্পার্ম, একটি স্পার্মকে গ্রহণ করার মতো তার শারীরিক গঠন পরিণত হয়ে যায়, তখন কি হয়? বাইরের দিকের এই যে প্রাচীর দেখতে পাচ্ছি, যে কোষের যে প্রাচীরটি, এই কোষের প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায়, ফলে ডিম্বাণুটি ওপেন হয়ে যায়। কিন্তু গায়ে লেগে থাকে, স্ত্রী প্রাণীটির গায়ে কিন্তু ডিম্বাণুটি ডিম্বাশয়ের মধ্যে লেগে থাকে, কিন্তু পথটা ওপেন করে দেয়, যাতে করে যে কোনো শুক্রাণু এই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে সে মিলিত হয়ে নিষেক ঘটাতে পারে। এই জন্য সে ওপেন করে বসে থাকে। ডিম্বাশয়ের
তো প্রাচীরের গায়ে, ওর নাম কি, স্ত্রী প্রাণীটির গায়ে কিন্তু সেটি লেগে থাকে। এর চারিদিকে তখন জিলেটিনের পিচ্ছিল আচরণ থাকে, আস্তরণ থাকে, যে আস্তরণকে ভেদ করে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়। হ্যাঁ, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রাণী, নিঃসন্দেহে গোলাপিটি স্ত্রী প্রাণী আর বেগুনিটি হচ্ছে পুরুষ প্রাণী। তাহলে পুরুষ প্রাণীর এখানে দেখো শুক্রাশয়, এখানে সাধারণত দুটো শুক্রাশয় দেখানো হয়েছে, একটি থাকে, একাধিক থাকতে পারে, আমরা আগেই বলেছি। এই শুক্রাশয় যখন পরিপক্ক হয়, সেই শুক্রাশয় পরিপক্ক হওয়ার পর এইটা ফেটে নিপল, ওই যে বলেছিলাম শুক্রাশয়ের নিপল ফেটে শুক্রাণুগুলো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছ যে এই যে শুক্রাশয় থেকে শুক্রাণুগুলো এই যে ব্যাঙাচির মতো ঝাঁকে 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 বেরিয়ে এসে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এইখানে দেখতে পাচ্ছ ডিম্বাশয় ইনি ওপেন হয়ে আছেন। ডিম্বাশয়ের বাইরে যে প্রাচীর, সেই প্রাচীরটা ফেটে গিয়েছে, ডিম্বাণুটি ওপেন হয়ে বসে আছে টু রিসিভ এ স্পার্ম। একটি হাজার হাজার যাবে, কিন্তু একটি মাত্র শুক্রাণুর ভাগ্যবান যিনি এই প্রথম ওর মধ্যে ঢুকে যাবেন, ঢুকে গেলেই নিষেক হয়ে যাবে, তারপর আর কোন শুক্রাণু এই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রা তো ঝাঁকে ঝাঁকে থাকে, তো ঝাঁকে ঝাঁকে থাকলে একটি হাইড্রা থেকে, পুরুষ হাইড্রা থেকে, আমরা একলিঙ্গি যদি চিন্তা করি, তাহলে একলিঙ্গি শুক্রাশয় থেকে, পুরুষ শুক্রাশয় থেকে, পুরুষ প্রাণীটির শুক্রাশয় থেকে শুক্রাণু বেরিয়ে ঘুরতে থাকে অনবরত, চতুর্দিকে ঘুরতে ঘুরতে সে তোমার এই যে ডিম্বাশয়কে সে নিষিক্ত করে, এবং ডিম্বাশয়কে নিষিক্ত করে ফেলে। আমরা বর্ণনাগুলো একটু দেখি। নিষিক্ত কিভাবে হবে? শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল, ওই যে বোটা বলেছিলাম, বিদীর্ণ করে ডিম্বাণুর সন্ধানে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে। তাদের চোখ নাই, চোখ দিয়ে যে দেখবে ওই যে একটি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু দেখা যাচ্ছে, আমি গিয়ে মিলিত হই, এটার কোনো উপায় নাই। তারা মানে র্যান্ডমলি, তারা মানে আন্তাজে, যেটাকে আমরা বলবো, তারা ছড়িয়ে পড়ে ঘুরতে থাকে, দেখে কোথায় ডিম্বাণু উন্মুক্ত অবস্থায় আছে ডিম্বাশয়ের মধ্যে। 24 থেকে 48 ঘন্টা মাত্র এরা বেঁচে থাকে, এর মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণুগুলো মারা যায়। দেখো, শুক্রাণুগুলো বেরিয়ে আসার 24 থেকে 48 ঘন্টায় মাত্র এরা সক্রিয়, এই সময়ের মধ্যে তাদেরকে কোন ডিম্বাণুকে নিষিক্ত করতে হবে। এই জন্য বলেছি এদের স্বনিষেক হয় না, কারণ একই প্রাণীর শুক্রাণুগুলো বেরিয়ে 24 থেকে 48 ঘন্টা পর মারা যাবে, তখন কিন্তু ওই প্রাণীটির ডিম্বাণু পরিপক্ক হয় না। আবার ওরা যখন মারা যায়, তারপর তার ডিম্বাণু পরিপক্ক হয়, যাতে অন্য প্রাণীর শুক্রাশয় থেকে শুক্রাণু এসে এই প্রাণীটিকে নিষিক্ত করে। সুতরাং এদের স্বনিষেক ঘটে না, যেটা আমরা প্রথমে বলেছিলাম। তাহলে 24 থেকে 48 ঘন্টা মাত্র শুক্রাণুর আয়ু, এর মধ্যে যদি সে কোনো ডিম্বাণুকে নিষিক্ত করতে পারলে করবে, তা না হলে শুক্রাণুগুলো মারা যাবে। অন্যদিকে উন্মুক্ত হওয়ার পরও অল্প দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যেই তোমার এই যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, তাহলে ডিম্বাণু নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে ডিম্বাণু তৈরি হবে তার শরীরে। অর্থাৎ তারও একটা লাইফ স্প্যান আছে, সেও 1.5 থেকে 2 দিন পর্যন্ত আমাদের এই যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুটি সক্রিয় থাকে, ওপেন হয়ে ডিম্বাণুটি সক্রিয় থাকে। এর মধ্যে যদি কোনো শুক্রাণু এসে তাকে নিষিক্ত করে, তাহলে জাইগোট তৈরি হবে, তা না হলে ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণুটি নষ্ট হয়ে যাবে। এগেইন সেখানে পাশে আবার ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে আরেকটি ডিম্বাশয়ের সৃষ্টি করবে। শুক্রাণুর ঝাঁক এক একটি ডিম্বাণুর চারদিকে ঘিরে ফেলে। যখন ডিম্বাশয়ের ডিম্বাণুগুলো চতুর্দিকে ঝাঁকগুলো এসে, ওরা টের পায় ওদের কিছু রাসায়নিক, কিছু অ্যাট্রাকটিভ কিছু কেমিক্যাল নিশ্চিত করে, বলা হয় সাধারণত যে ডিম্বাশয়ের থেকে, ডিম্বাণু থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়, যাতে করে শুক্রাণুগুলো বুঝতে পারে যে হ্যাঁ, এই জায়গায় একটি ডিম্বাণু পরিপূর্ণত অবস্থায় আছে, আমরা এটাকে নিষিক্ত করতে পারি। তখন শুক্রাণুগুলো ডিম্বাশয়কে বা ওই প্রাণীটিকে একেবারে ঘিরে ফেলে, যাকে তো ঘিরে ফেলে। একাধিক শুক্রাণু ডিম্বাণুর আবরণ ভেদ করলে একটি মাত্র শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। অনেক হয়তো ওই যে জিলাটিনের একটা আবরণ বলেছিলাম, যে ডিম্বাণুর চতুর্দিকে একটা জিলাটিন মানে জেলির মতো একটা বস্তু, তার একটি আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে, উন্মুক্ত হয়ে যায়, কোষের আবরণটা ওপেন হয়ে যায়, কিন্তু জেলাটিন বা জেলির একটা হালকা জেলির মতো একটি অর্ধ তরল একটি পদার্থ দিয়ে ডিম্বাণুকে ঢেকে রাখে। অনেকে ওইটাকে জিলাটিনকে ভেদ করতে পারে, কিন্তু ভাগ্যবান যে একজন শুক্রাণুটি, যে ভাগ্যবান শুক্রাণুটি
শুক্রাণুটির নিউক্লিয়াস আর ডিম্বাণুটির নিউক্লিয়াস মিলিত হয়ে জাইগোট তৈরি করে, নিষেক সম্পন্ন করতে পারে, এবং জাইগোটই আবার তাদের ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড ইকুয়াল টু ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হচ্ছে। এভাবেই একটি ডিপ্লয়েড জাইগোট গঠিত হয় এবং নিষেক সম্পন্ন করে। হ্যাঁ, আমরা এরপর কি হবে? এরপর মজার ঘটনা ঘটবে। জাইগোট হয়ে গেল। জাইগোট কোথায় আছে? স্ত্রী প্রাণীটির শরীরের সাথে। স্ত্রী প্রাণীর শরীরের সাথে আমরা আবার একটু মনে করে দিতে চাই তোমাদের, সেটা হচ্ছে যৌন প্রজনন কখন হয়? প্রতিকূল পরিবেশে। খালবিল শুকিয়ে যাচ্ছে, তখন তার প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য যৌন জনন ঘটে। অর্থাৎ শুকিয়ে গেলেও, খালবিল শুকিয়ে গেলেও, পানি না থাকলেও যেন হাইড্রিয়া তার জীবন ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্যই যৌন জনন। দেখো, এখন মায়ের শরীরে অর্থাৎ স্ত্রী প্রাণীটি শরীরে ডিম্বাশয়টি লেগে আছে, ডিম্বাশয়ের সাথে ভিতরে ডিম্বাণুটি আছে, জাইগোট একটি শুক্রাণু গিয়ে জাইগোট ফর্ম করলো, অর্থাৎ নিষেক ঘটালো, নিষেক করে জাইগোট তৈরি হলো। জাইগোট হচ্ছে একটি কোষ। আমরা এই ছবিটা দেখি, এই ছবিটা হচ্ছে একটি জাইগোট। জাইগোট একটি কোষ, অর্থাৎ শুক্রাণু নিউক্লিয়াস আর ডিম্বাণু নিউক্লিয়াস মিলে একটি নিউক্লিয়াসে পরিণত হয়। The difference is that শুক্রাণু নিউক্লিয়াস হ্যাপ্লয়েড n সংখ্যক ক্রোমোজোম বহন করে, ডিম্বাণু নিউক্লিয়াস n সংখ্যক ক্রোমোজোম বহন করে। যখন দুটি নিউক্লিয়াস মিলে একটি জাইগোট নিউক্লিয়াস গঠন করে, সেখানে 2n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। যেমন মানুষের ক্ষেত্রে শুক্রাণুতে 23টি ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে 23টি ক্রোমোজোম থাকে। যে জাইগোটটি হয়ে গেল, জাইগোট ইজ এ সেল, মাথায় রাখতে হবে জাইগোট একটি কোষ, তখন তার নিউক্লিয়াসে 46টি ক্রোমোজোম হবে। ঠিক তেমনি এভাবেও আমরা দেখতে পাচ্ছি এই যে কোষটি, একটি কোষ, এই কোষটাকে আমরা বলছি জাইগোট। অর্থাৎ শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস মিলে জাইগোট তৈরি হয়। জাইগোট তখনও কিন্তু মায়ের ডিম্বাশয়ের অভ্যন্তরে অবস্থান করে, তখন আর ডিম্বাণু বলবো না, সেই কোষটির নাম হচ্ছে জাইগোট। জাইগোটের বিভাজন শুরু হয়ে যায়। আমরা জানি একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, এইভাবে কোষগুলো বিভাজিত। এই যে দেখো, দুটো কোষ দেখতে পাচ্ছি আমরা জাইগোটের। এখন এই সমস্ত বিভাজনগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাতে ক্রোমোজোমের কোন সংখ্যার পরিবর্তন হবে না। আমি আবার বলছি, হাইড্রার এই যে প্রজনন আর মানুষের প্রজনন, এর মধ্যে কোনো খুব বেশি বেসিক্যালি কোনো পার্থক্য নাই। কোনো প্রাণীর, সকল প্রাণীর যে যৌন প্রজনন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সিস্টেম একই রকম আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? তাহলে কি হলো? জাইগোট একটি কোষ, একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, কারণ আমরা জানি একটি কোষ থেকে দুটি, মাইটোসিস পদ্ধতি, একটি থেকে দুটি কোষে পরিণত হয়, ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে, এবং এই যে বিভাজনকে ক্লিভেজ বলে। দেখো, কয়লা ফলারসি ভি ভয়কার জ, ক্লিভেজ বলা হচ্ছে। একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি। এই কোষগুলো তখন আঙুরের গুচ্ছের মতো গুচ্ছাকারে থাকে, আঙুরের গুচ্ছের মতো থাকে, তখন তার নাম হয় মরুলা। এখানে এই মরুলার ছবিটা দেয়নি, মাঝখানে একটা ছবি থাকা দরকার ছিল এখানে, সেটা হচ্ছে মরুলা। মরুলা হচ্ছে জাইগোটের পরবর্তী অবস্থা। জাইগোট হচ্ছে একটি কোষ, যখন বহুকোষী পরিণত হয় ওই জাইগোট অনেকগুলো কোষে, একটা দুটা, একটা থেকে দুটা, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা। এই কোষগুলো আঙুরের গুচ্ছের মতো কোষগুলো বিন্যস্ত অবস্থা, অবিন্যস্ত অবস্থায় একসাথে গুচ্ছাকারে থাকে, তার নাম হয় মরুলা। মরুলার কোষগুলো, মনে করো মরুলা যখন 64টা কোষে পরিণত হলো, তখন এই মরুলার কোষগুলো একটা স্তরে সাজে, এইভাবে দেখতে পাচ্ছ। এই স্তরে যখন সাজে, তখন তার নাম হয় ব্লাস্টুলা। ধাপগুলো মনে রাখো। জাইগোট একটি কোষ, জাইগোটের কোষগুলো বিভক্ত হয়ে অনেকগুলো কোষ, কিন্তু সাজে না, সাজানো থাকে না, বিক্ষিপ্ত অবস্থায় আঙুরের গুচ্ছের মতো একটা কোষের গুচ্ছ থাকে, তখন তার নাম হচ্ছে মরুলা। মরুলা। মরুলার কোষগুলো তখন একটা স্তরে সাজে, এই যে অবস্থা দেখতে হচ্ছে, একটা স্তরে সাজতেছে, তখন তার নাম হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা। এখন 64টা আছে, 64টা কোষ আবার মাইটোসিস হবে, কটা হবে? 128টা হবে। কোথায় যাবে? তখন সেই কোষগুলো আবার ভেতরে আর একটা স্তরে সজ্জিত হবে। এইটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা স্তরে সজ্জিত হতে যাচ্ছে। এই যে আরো অনেকগুলো কোষ হয়ে গেছে, আরো অনেকগুলো কোষ ভিতরে তৈরি হয়ে আসতেছে। যখন তৈরি হয়ে আসতেছে, তখন তাকে প্রাথমিক গ্যাস্ট্রুলা বলে, পরিণত গ্যাস। এই যে ভেতরে যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো আবার একটা স্তরে সজ্জিত হয়। আর ব্লাস্টুলার ভেতরে ফাঁকা জায়গাটাকে বলা হয় ব্লাস্টোসিল, সিলম। ব্লাস্টুলার সিলম, সিলম মানে দেবো আবার, তাহলে ব্লাস্টুলার যে সিলম, তার নাম ব্লাস্টোসিল। ব্লাস্টোসিলের মধ্যে এই মনে করো 64 থেকে
আবার 100 আরো আরো 64টা হলো, কোষ বিভাজিত হলো, তখন তারা এই ভেতরে দেখো এই যে এইখানে তো ভরে গেল ভিতরটা ব্লাস্টোসিলের মধ্যে, ব্লাস্টোসিলের কোষগুলো আবার একটা স্তরে সজ্জিত হয়, তখন দুটো স্তরে সজ্জিত হলো, বাইরে একটা স্তর, ভেতরে একটা স্তর। এইটার নাম হচ্ছে পরিণত গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা দুটো স্তর থাকে, কোষের স্তর থাকে, বাইরেরটার নাম এক্টোডার্ম, ভেতরটার নাম এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটো স্তর সজ্জিত হয়। আমাদের সাথে আমরা ত্রিস্তরী প্রাণী, আর ও হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ডিফারেন্স ইজ দ্যাট ওদের এই পর্যন্তই হয়, অর্থাৎ বাইরে এক্টোডার্ম, ভেতরে এন্ডোডার্ম, মাঝখানে মেসোগ্লিয়া থাকে। কিন্তু আমরা যখন ত্রিস্তরী প্রাণী তখন এই কোষগুলো আরো বিভাজিত হয়, তখন মাঝখানে একটা স্তর হয়ে যায়, তখন তার নাম হয় মেসোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কোনো মেসোডার্ম হয় না, এদের ক্ষেত্রে দুটো স্তর, দ্বিস্তরী প্রাণী যেহেতু, বাইরে একটা এক্টোডার্ম, ভেতরে একটা এন্ডোডার্ম, এবং এদের চতুর্দিকে তখন কাটা 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 দিয়ে একটা সিস্ট গঠন করে, অর্থাৎ প্রোটেক্টেড একটি সিস্ট তৈরি হয়। এই প্রোটেক্টেড সিস্ট থাকা অবস্থায় এরা যদি পানি শুকিয়ে যায়, ধুলাবালু যেমন উড়ে বেড়ায়, এই সিস্ট গুলো উড়ে বেড়াতে পারে, ড্রাই শুকনা যা হোক না কেন, এরা মানে বাইরের যে কোনো কিছু ভিতরে প্রবেশ করতে পারে না। ভিতরটা তখন ডরমেন্ট অবস্থায়, সুপ্ত অবস্থায় পুরো একটা সিজন, শুকনা সিজন কাটিয়ে দিতে পারে। দেখতে পাচ্ছ প্রতিকূল অবস্থা কেন? কারণ প্রতিকূল অবস্থায় এরা সিস্ট গঠন করবে, যৌন প্রজননের মাধ্যমে এই যে সিস্ট তৈরি হবে। সিস্ট তৈরি হলে তখন এই যে বাইরে একটা প্রোটেক্টেড কভারিং দেখতে পাচ্ছ, এই বাইরের কভারিং এ এটাকে বিশ্রামের ভ্রূণ বলা হচ্ছে। অর্থাৎ এই সময় প্রতিকূল অবস্থা চলে আসে। আমি বলেছিলাম প্রতিকূলের অবস্থার শুরুতে প্রজননের দিকে তারা যায়, তারা যখন বুঝতে পারে যে এখন প্রতিকূল অবস্থা আসছে, পানি শুকিয়ে যাচ্ছে, টিকে থাকতে হবে, নাহলে তো মারা যাবে। হাইড্রা মারা গেল তো জীবন শেষ। তখন হাইড্রা কি করে? আর মারা যায় না। এই হাইড্রার শরীর, মূল বডিটা তো মারা যেতে পারে, যে বডির মধ্যে এই সিস্টটা তৈরি হয়েছে, এই যে ভ্রূণটা তৈরি হয়েছে, সেই ভ্রূণটা যে বডির মধ্যে তৈরি হয়েছে, মা বা বাবা, সে হয়তো মারা যেতে পারে, কিন্তু এই সিস্টটা কিন্তু থেকে গেল। সিস্ট একদম মানে ধুলাবালুর মতো উড়ে বেড়ায়, পুরো সিজনটা কাটিয়ে দেয়, শুকনো সিজনটা কাটিয়ে দেয়। যখন বর্ষাকালে অনুকূল পরিবেশ আসে, বৃষ্টির পানি আসে, তখন এর মধ্যে এই যে সিস্ট দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের এই যে সিস্ট, এই গোল আকারের যে সিস্ট, এরকম কাটা 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 সিস্টের মতো থাকে, এবং এর মধ্যে তখন আস্তে আস্তে করে এইটা লম্বা হতে থাকে, ও বডিটা সিস্ট একটু বড় লম্বা হতে থাকে, এবং ভিতরে দ্বিস্তরী একটি ছোট্ট হাইড্রায় পরিণত হয়, শিশু হাইড্রা। তার নাম হচ্ছে হাইড্রুলা, HYDRULA, হাইড্রুলা। এই হাইড্রুলায় পরিণত হয়, এবং সিস্টের পানির স্পর্শে যখন বর্ষাকালে আবার পানি আসে, বা ডোবানালায় যখন আবার পানি চলে আসে, তখন তার এই সিস্টে ফেটে যায়। এই সিস্টে ফেটে সেখান থেকে আস্তে করে একটি শিশু হাইড্রা বেরিয়ে এসে খাদ্য গ্রহণ করে আবার পূর্ণাঙ্গ একটা হাইড্রা পরিণত হয়। আবার যখন প্রচুর পানি হয়, আবার যখন প্রচুর খাবার থাকে, তখন সে কি করে? মুকুল উদ্গমের মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে। এই যৌন প্রজননটা হচ্ছে তার প্রতিকূল অবস্থায় টিকে থাকা। মূলত দেখতে পাচ্ছ যে একটি হাইড্রা, মানে স্ত্রী হাইড্রা থেকে একটি যদি ডিম্বাশয় থাকে, তাহলে একটি মাত্র এই ভ্রূণ তৈরি হবে। এখানে কিন্তু বংশবৃদ্ধি হলো না ওই অর্থে, কিন্তু বংশকে টিকিয়ে রাখলো। বংশ বৃদ্ধি হলো না, কিন্তু বংশকে টিকিয়ে রাখলো, পরবর্তী সিজন না আসা পর্যন্ত, অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত টিকে থাকলো। এবং এই একটি সিস্টের মধ্যে একটি মাত্র হাইড্রা তৈরি হয়, হাইড্রুলা তৈরি হয়, ছোট হাইড্রা তৈরি হয়, যে অনুকূল পরিবেশে তার প্রাচীরটা ফেটে সেই হাইড্রাটা বেরিয়ে এসে খাদ্য গ্রহণ করে জীবনটাকে টিকিয়ে রাখে, এবং তারপর সে খাবার পেল, খাবার খেলো, অনুকূল পরিবেশ, প্রচুর কুড়ি তৈরি করতে থাকে, মুকুল তৈরি করতে থাকে, বংশবৃদ্ধি করতে থাকে। সো আমরা এই কথাগুলো আমরা একটু দেখে আসি। হিসেব পরিস্ফুটনের কথা আমি বলে ফেলেছি অলরেডি, আমরা একটু দেখে যাই। যেসব ক্রমান্বয়িক পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে, দিস জাইগোট, প্রথমটা জাইগোট, শিশু প্রাণীর উৎপত্তি ঘটে, তাকে পরিস্ফুটন বলে। এই যে শিশু প্রাণী তৈরি হলো, এই টোটাল পদ্ধতিটাকে আমরা বলছি পরিস্ফুটন। হাইড্রা পরিস্ফুটন কালে যে পরিবর্তনগুলো ঘটে, আমরা সেই পরিবর্তনগুলো একটু দেখি। প্রথম হচ্ছে মরুলা। ওই যে বলেছি একটি কোষ থেকে অসংখ্য কোষ সাজানো থাকে না, বিক্ষিপ্ত অবস্থায় আঙুরের গুচ্ছের মতো
অবিন্যস্ত অবস্থায়, শাখা সাজানো অবস্থায় না, জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে বহুকোষী নিরেট গোলাকার কোষের পিণ্ডে পরিণত হয়। এই কোষের পিণ্ডটার নাম হচ্ছে মরুলা, সাজানো নয়। শীঘ্রই মরুলার কোষগুলো এক স্তরে সজ্জিত হয়ে একটা ফাঁপা গোল ভ্রূণে পরিণত, এর নাম ব্লাস্টুলা। এই দিস ইজ ব্লাস্টুলা। এক স্তরের কোষগুলো এক স্তরে সাজিয়ে ফাঁপা, মানে ভিতরটা ফাঁকা, এই ফাঁপা যে অংশ গঠন তৈরি হয় তার নাম হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে। এই যে কোষগুলো একটা 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 কোষ, এগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। মাঝখানে ফাঁকা জায়গার গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোমিয়ার দিয়ে এটা সাজানোর ফলে এটা ব্লাস্টোমিয়ার কোষ, আর ফাঁকা জায়গাটাকে বলা হয় ব্লাস্টোসিল। তাহলে ব্লাস্টুলা, পুরো বলটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। বলের যে কোষগুলো সাজানো থাকে তার নাম ব্লাস্টোমিয়ার। আর বলের মাঝখানে একটি বল, খেলার একটা বলের মধ্যে, টেনিস বলের মধ্যে চিন্তা করতে পারো এর গঠন, ভেতরে যে ফাঁকা জায়গাটা থাকে তার নাম হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টুলার সিলম, এই জন্য ব্লাস্টোসিল নাম, অর্থ জানতে হবে তোমাদেরকে। ব্লাস্টুলা যদি চিনতে পারো তাহলে ব্লাস্টুলার মধ্যে যে সিলম থাকে তার নাম ব্লাস্টোসিল। আর ব্লাস্টোমিয়ার, মিয়ার মানে কোষ, তোমার ব্লাস্টুলার চতুর্দিকে যে কোষগুলো থাকে তার নাম ব্লাস্টোমিয়ার। গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া দৃষ্টপুষ্ট গ্যাস্ট্রুলে পরিণত। অর্থাৎ গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া মানে কি, আরো কোষ বিভাজন পদ্ধতি। প্রথমটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতি, তারপরটা হচ্ছে গ্যাস্ট্রুলেশন পদ্ধতি। কোষ বিভাজন পদ্ধতির নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে আরো যখন অসংখ্য কোষে পরিণত হয় তখন তার গ্যাস্ট্রুলা, এই যে দেখতে পাচ্ছ কোষগুলো প্রথমে ভিতরে থাকে অবিন্যস্ত, পরবর্তী পর্যায়ে এক স্তরে সাজ্জিত হয়ে, এটা হচ্ছে পরিণত গ্যাস্ট্রুলা, এটা হচ্ছে প্রাথমিক গ্যাস্ট্রুলা। পরিণত গ্যাস্ট্রুলায় কোষগুলো দুটি স্তরে, দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। একটি অ্যাক্টোডার্ম, বাইরে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং আদি সিলেন্ট্রন। অর্থাৎ মাথায় মাঝখানে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় আদি সিলেন্ট্রন। এই ফাঁকা জায়গাটা ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্ট্রনে বা দেহ গহ্বর, হাইড্রার ভিতরে যে দেহ গহ্বর সেইটা পরিণত হবে। এই যে লম্বা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে লম্বা হচ্ছে, এর মধ্যে এই ফাঁকা জায়গাটাকে আমরা ভবিষ্যতে সিলেন্ট্রনে পরিণত হবে। ভবিষ্যতে সামনের দিকে কোষিকা তৈরি হবে, নিচের দিকে পদচাকতি তৈরি হবে। এইটাই লম্বা লম্বি হয়ে শিশু হাইড্রায় পরিণত হয়। গ্যাস্ট্রুলার চারদিকে কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণী গঠিত। এই যে চারিদিকে কাঁটাযুক্ত সিস্ট আবরণী, এইটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো কাঁটাযুক্ত সিস্ট আবরণী আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রুলার চতুর্দিকে। সিস্টবদ্ধ ভ্রূণটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে থাকে। যদি পানির থেকেও থাকে কিছু, যখন সিস্ট হয়ে যায়, সিস্ট হয়ে যাওয়ার পর আর মায়ের শরীরের সাথে সে লেগে থাকতে পারে না, তখন সে মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে আসে, বা কাদার মধ্যে পড়ে যায়, বা শুকনো হলে সে শুকনো অবস্থায় পড়ে থাকে। যদি কিছু পানি থাকেও তাহলে সে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে পড়ে থাকে। পানি শুকিয়ে যায়, যাক, বাতাসের ধুলো বালুর মতো উড়ে বেড়াবে, পরে আবার পানি আসলে তার অঙ্কুরোদ্গম ঘটবে। হাইড্রুলা বলেছিলাম, শিশু হাইড্রার নাম হচ্ছে হাইড্রুলা। বসন্তের শুরুতে, অর্থাৎ শীত শেষ হয়ে যখন বসন্ত আসে, অনুকূল তাপমাত্রায় সিস্টের মধ্যে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে। এই যে লম্বা হচ্ছে, দেখছো, লম্বা হতে থাকে। এর অগ্রপ্রান্তে হাইপোস্টম, মুখছিদ্র, কোষিকা, পশ্চাৎ প্রান্তে পদচাকতি গঠিত হয়। এই যে লম্বা হচ্ছে, এর সামনের দিকে কোষিকা তৈরি হবে, হাইপোস্টম তৈরি হবে, আর মুখছিদ্র তৈরি হবে, আর এই প্রান্তে নিচের দিকে পদচাকতি গঠিত হবে। ভ্রূণের এই দশার নাম হচ্ছে হাইড্রুলা। এনসিস্টমেন্টের মধ্যে ছোট্ট শিশু হাইড্রায় পরিণত হয়। এই যে হাইড্রোটা বেরিয়ে আসতেছে, দেখো সিস্টে ভেদ করে, এটার নামই হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা সিস্টের আবরণী প্রাচীর বিদীর্ণ করে পানিতে বেরিয়ে আসে এবং স্বাধীন জীবন যাপন শুরু করে। অর্থাৎ এই হাইড্রুলাটা তখন সে সিস্টের প্রাচীরটাকে ভেঙে পানির স্পর্শ, যদি শুকনো অবস্থা থাকে শুকনো অবস্থা ঘুরে ঘুরে বেড়ায়, শুকনো যদি না থাকে তাহলে আবার পানির স্পর্শ পেলেই সে শিশু হাইড্রায় পরিণত হয়ে থাকে। তাহলে আমরা এইভাবে দেখলাম যে হাইড্রা কিভাবে যৌন প্রজনন ঘটায়। হাইড্রা যৌন প্রজননের ক্ষেত্রে আমরা আবারও বলবো, এটা একটা প্রতিকূল পরিবেশে এই প্রজনন ঘটায়। কোনো কোনো বিজ্ঞানী এটাকে প্রজনন বলতে নাও চান। কেন চান? কারণ এই সময় আসলে তারা ওইভাবে বংশবৃদ্ধি করতে পারে না। কি করে? তারা টিকে থাকে, প্রতিকূল অবস্থায় টিকে থাকে। কারণ একটি মাতৃহাইড্রায় যদি একটি মাত্র ডিম্বাশয় থাকে, একটি ডিম্বাণু থাকে, তাহলে একটি মাত্র শিশুতে পরিণত হয়। মাতৃহাইড্রাটা আর বেশি থাকে না। কিন্তু যদি ডিম্বাশয় অনেক থাকে, অনেকগুলো ডিম্বাণুর মাধ্যমে একটা থেকে আরেকটা অবস্থার সৃষ্টি হতে
পারে।